হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা শুরু করেছিলাম পর্যায় সারণী। আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শিখেছি ডুবেরাইনারের ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডসের অষ্টক সূত্র। প্রথম পর্বে আমরা এই দুটো শিখেছি। আজকে আমরা শিখব মেন্ডেলিফের পর্যায় সূত্র। আমরা দেখেছি যে ডুবেরাইনারের ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডসের অষ্টক সূত্র, এই দুটো সূত্রই কিন্তু শেষ পর্যন্ত সমস্ত মৌলগুলোকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অনুসারে ঠিকঠাক মতো সাজাতে পারেনি। অর্থাৎ দুটো সূত্রই কিন্তু শেষমেশ পরিত্যক্ত হয়েছে। এরপরে 1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে তার পর্যায় সূত্র প্রকাশ করেন এবং তার পর্যায় সূত্রটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ বিভিন্ন মৌল আছে, তাদের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি আমরা মৌলগুলোকে সাজাতে থাকি, তাহলে আমরা একটা সময় দেখব যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আবার সেই তাদের ধর্মগুলো কিন্তু আবার পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় মানে আবার কিছু সময় পরে আবার সেই মৌলগুলোর ধর্মের মিল পাওয়া যায়। তো আমরা সেটা উদাহরণের সাহায্যে আমরা পর্যায় সারণীর দিকে যাই, তাহলে আমরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো। সেটা যাওয়ার আগে আমরা এখানে মেন্ডেলিভের ছবি দেখাচ্ছি। ইনি হচ্ছে মেন্ডেলিভ, এটা তার ছবি। এবং তিনি যে পর্যায় সারণীর যে মডেলটা দিয়েছিলেন, যে সূত্রটা দিয়েছিলেন, সেই সূত্র অনুযায়ী যদি মৌলগুলোকে সাজানো যায় টেবিলের মধ্যে, তাহলে এই ধরনের একটা টেবিল পাওয়া যায়। এখানে মৌলগুলোকে সাজিয়ে একটা টেবিল তৈরি করা হয়েছে মেন্ডেলিভের সময়ে। মেন্ডেলিভের সময়ে 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। তো 63টি মৌলগুলোকে নিয়ে উনি এরকম একটি শ্রেণী টেবিল তৈরি করেছিলেন এবং সেখানে সাজিয়েছিলেন। পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরা যখন আরও কিছু মৌল আবিষ্কৃত হলো, সেই সমস্ত মৌলগুলোকেও কিন্তু এই সারণীর মধ্যেই স্থান দিয়েছেন। অর্থাৎ মেন্ডেলিভের সারণীটাকে রেখে মূল কাঠামোটা রেখেছেন এবং বাকি মৌলগুলোকেও কিন্তু এর মধ্যেই সাজিয়েছেন এবং এটাকে নাম দিয়েছেন পরিমার্জিত বা সংশোধিত রূপ। পর্যায় সারণীর, মেন্ডেলিভের পর্যায় সারণীর পরিমার্জিত বা সংশোধিত রূপ, এইভাবেই নামগুলো দিয়েছেন। এটা হলো মেন্ডেলিভের পর্যায় সারণীর সংশোধিত রূপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে মোট 7টা পর্যায় এবং 9টা শ্রেণী আছে। সংশোধিত রূপের কথাই বলছি। এখানে 7টি পর্যায় আছে এবং 9টা শ্রেণী আছে। আমরা যদি দেখি, এটা হচ্ছে পর্যায় সারণী। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কতগুলো পর্যায় আছে। পর্যায় কোনগুলো? পর্যায় হচ্ছে যে মৌলগুলোর যে অনুভূমিক, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যে অনুভূমিক যে ঘরগুলো আছে সেগুলোকে আমরা বলি পর্যায়, এবং উলম্ব অর্থাৎ লম্বালম্বি উপর থেকে নিচ পর্যন্ত যে ঘরগুলো আছে সেগুলোকে আমরা বলি শ্রেণী। তা আমরা প্রথমে দেখি যে বাম দিক থেকে ডান দিকে কতগুলো ঘর আছে যেখানে মৌলগুলো রাখা আছে। এখানে প্রথমে যে ঘরটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। এখানে একটাই শুধুমাত্র মৌল আছে। তো সুতরাং এই একটা মৌলকে নিয়ে একটা পর্যায়, এটা হচ্ছে প্রথম পর্যায়। তারপরে আসছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে বেশ কয়েকটি মৌল আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মোট 8টা মৌল আছে। 8টা মৌলকে নিয়ে দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে 8টা মৌল আছে। চতুর্থ পর্যায়ে বেশ কয়েকটি মৌল আছে, এটা পঞ্চম পর্যায়, এটা ষষ্ঠ পর্যায় এবং এরপরে আসছে এটা হচ্ছে সপ্তম পর্যায়। তাহলে 7টা পর্যায়ে আমরা দেখলাম।
এবং শ্রেণী কতগুলো আমরা দেখছি, শ্রেণীগুলো কিন্তু 1 থেকে এখানে নামকরণ করা হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টি শ্রেণী নামকরণ করা হয়েছে। আর একটা শ্রেণী আছে যেটা বাম দিকে একটা আলাদা কালার দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে শূন্য শ্রেণী। এটাকে শূন্য শ্রেণী বলা হচ্ছে। এই শূন্য শ্রেণীটা কোনো কোনো পিরিয়ডিক টেবিলের ডান দিকেও থাকে, কিন্তু এই পিরিয়ডিক টেবিলটাতে বাম দিকে দেখানো হয়েছে। বাম দিকে অথবা ডান দিকে যে কোনো দিকেই এই শূন্য শ্রেণীটা রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা দেখছি মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে এবং শূন্য শ্রেণীকে নিয়ে মোট 9টা শ্রেণী আছে। তো এর মধ্যে যে সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, রুবিডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, যেগুলোর নিচে আকাশি রঙের ব্যাকগ্রাউন্ড আছে, আকাশি রঙের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেইগুলো হচ্ছে মেন্ডেলিভের সময়ে এই মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল। আর যেগুলো লাল রঙের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, হালকা লাল টাইপের, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, পিঙ্ক কালার বলতে পারি, ফিকে লাল, এই ফিকে লাল কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলোর মৌল কিন্তু মেন্ডেলিভের সময় আবিষ্কৃত হয়নি, এগুলো পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে। এবং পরবর্তীকালে আবিষ্কৃত হবার পরেও কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে কারেকশান করে বা সংশোধন করে কিন্তু এই মৌলগুলোকে এর মধ্যে রাখা হয়েছে। তো এই হলো মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা মোটামুটি একটা চিত্র। বলা গেল যে মোট 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। শূন্য শ্রেণীটাকে আমরা বাম দিকে ডান দিকে যে কোনো জায়গাতে রাখতে পারি। তবে এই পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়ে দেখা গেছে মৌলগুলোকে একটা লাইন, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় এই সমস্ত পর্যায়ে একটা একটা করে মৌল আছে প্রত্যেকটি ঘরে, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কিন্তু দুটো করে লাইন আছে, দুটো সিরিজ আছে। তারপরে প্রত্যেকটি পর্যায়ে কিন্তু দুটো করে করে সিরিজ আমরা দেখতে পাচ্ছি। তো এই মেন্ডেলিভের পর্যায় সারণীরই আর একটা, যেটা এ এবং বি, এটাও একটা মেন্ডেলিভের পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপগুলোকে বা শ্রেণীগুলোকে, আমরা শ্রেণীগুলোকে ইংরেজিতে গ্রুপ বলা হয়, আর পর্যায়গুলোকে ইংরেজিতে পিরিয়ডস বলা হয়। তো সেখানে পিরিয়ডস লেখা আছে। তো এখানে এই শ্রেণীগুলোকে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীকে এ এবং বি দুটো অংশে ভাগ করা হয়েছে। 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীকে এ এবং বি, এ বি এ বি এ বি করে করে দুটো সাব গ্রুপে ভাগ করা হয়েছে বা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপ বা শ্রেণীকে দুটো দুটো করে গ্রুপে ভাগ করা হয়েছে। এবং একটা শ্রেণীতে যখন অনেকগুলো মৌল আছে, কোনো কোনো মৌলকে, যেমন হাইড্রোজেনকে এখানে 1 নাম্বার পিরিয়ডের প্রথম পর্যায়ের প্রথম শ্রেণীতে হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেনকে কিন্তু এ শ্রেণীতে রাখা হয়েছে। হাইড্রোজেনকে এ শ্রেণীতে, পরে 2 নম্বর পর্যায়ের প্রথম গ্রুপে লিথিয়ামকে এ শ্রেণীতে রাখা হয়েছে। তারপরেরটা 2 নাম্বার গ্রুপে বেরিলিয়ামকে এ শ্রেণীতে রাখা হয়েছে, বোরনকে এ, কার্বনকে এ, নাইট্রোজেনকে এ শ্রেণীতে, অক্সিজেনকে এ, ফ্লুরিনকে এ শ্রেণীতে রাখা হয়েছে। তারপর সোডিয়ামকে এ, ম্যাগনেসিয়ামকে এ, অ্যালুমিনিয়ামকে এ, এদেরকে সবাইকে এ শ্রেণীতে রাখা হয়েছে। এরপর 4 নাম্বার পর্যায়ে পটাশিয়ামকে এ শ্রেণীতে রাখা হয়েছে, ক্যালসিয়ামকে এ, স্ক্যান্ডিয়ামকে কিন্তু বি শ্রেণীতে রাখা হয়েছে, টাইটেনিয়ামকে বি শ্রেণীতে রাখা হয়েছে, ভ্যানাডিয়ামকে বি, ক্রোমিয়ামকে বি, ম্যাঙ্গানিজকে বি, আয়রন, কোবাল্ট, নিকেল, এদের 3 জনকে একটা শ্রেণীতে রাখা হয়েছে। আয়রন, কোবাল্ট এবং নিকেল, এদের 3 জনকে কিন্তু 8 নাম্বার শ্রেণীতে রাখা হয়েছে। তারপরে পরের মৌলগুলো ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো মৌলকে এ শ্রেণীতে, কোনো মৌলকে বি শ্রেণীতে, এ বি এ বি এ বি এ বি এরকম করে রাখা হয়েছে। কিন্তু এই মৌলগুলোকে, 3টে মৌলকে কিন্তু কোনো শ্রেণী না, শুধুমাত্র 8 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে, এদেরকে এ বি করে ভাগ করা হয়নি।
এখানে 6টা পর্যায়ে দেখা হয়েছে, 7 নম্বর পর্যায়টা এখানে দেখানো হয়নি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্রুপকে এ এবং বি দুটো অংশে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মৌলগুলোকে সাজানো হয়েছে। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে এ শ্রেণীর মধ্যে যে সমস্ত মৌল আছে সেই মৌলগুলোর ধর্মের মধ্যে সবথেকে বেশি মিল আছে। এ শ্রেণীতে যে মৌলগুলো রাখা আছে সেই মৌলগুলোর ধর্ম কিন্তু সবথেকে বেশি মিল আছে। বি শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের নিজেদের মধ্যে ধর্মের মিলটা সবথেকে বেশি। এর সঙ্গে বি এর শুধুমাত্র যোজ্যতা ছাড়া বাকি সেরকম কোনো ধর্মের মিল দেখা যায় না। যোজ্যতার অনেক ক্ষেত্রে কিন্তু যোজ্যতারও মিল পাওয়া যায় না। তো এ এবং বি এ দুটোর মধ্যে কিন্তু যোজ্যতারই মিল পাওয়া যায়, বাকি অন্য ধর্মগুলোর ক্ষেত্রে কিন্তু অতটা মিল পাওয়া যায় না। এটা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটি গ্রুপের মধ্যে কিন্তু এই কথাটি প্রযোজ্য। তো আমরা যে কথাটা বলছিলাম যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে যে সূত্রটা সেটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে যে বিভিন্ন মৌলগুলো আছে সেই বিভিন্ন মৌলগুলোকে সাজানো হয়েছে। সাজানোর পরে এই পরের 2 নম্বর পর্যায় থেকে দেখি আমরা লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 6.9, তারপরে আস্তে আস্তে পারমাণবিক গুরুত্ব বাড়ছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 9, বোরনের 10 পয়েন্ট সামথিং, এবং আস্তে আস্তে কিন্তু এদের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বাড়ছে এবং সেই অনুযায়ী মৌলগুলোকে আস্তে আস্তে ডান দিকে সাজানো হয়েছে, ডান দিকে ঘরে সাজানো হয়েছে। এবং ফ্লুরিনের পরের মৌল যে সোডিয়াম, এই সোডিয়াম মৌলকে লিথিয়ামের সঙ্গে প্রথম শ্রেণীতে রাখা হয়েছে, কারণ লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের ধর্মের প্রচুর মিল আছে, সেই জন্য এদেরকে এখানে রাখা হয়েছে। এবার ম্যাগনেসিয়ামের সঙ্গে বেরিলিয়ামের ধর্মের মিল পাওয়া যাচ্ছে এবং এদের পারমাণবিক ভর কিন্তু 22 থেকে একটু বেড়ে গেল। এরপর ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়ামে আরেকটু বাড়লো এবং এটাকে 3 নম্বর গ্রুপে স্থান পেল। এবং 3 নম্বর গ্রুপের সঙ্গে এখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে বোরনের ধর্মের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তারপরে আরও একটু পারমাণবিক ভর বাড়লো, 28 হলো। 28 এই সিলিকনের সঙ্গে কিন্তু কার্বনের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। ফসফরাসের আরেকটু পারমাণবিক গুরুত্ব বাড়লো এবং তার সঙ্গে নাইট্রোজেনের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। সালফারের আরেকটু পারমাণবিক গুরুত্ব বাড়লো, অক্সিজেনের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। ফ্লোরিনের সঙ্গে ধর্মের মিল পাওয়া যাচ্ছে। তো সুতরাং এইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এরপরে ক্লোরিনের পরে পটাশিয়াম আসে, পটাশিয়ামের সঙ্গে সোডিয়াম, লিথিয়াম এদের ধর্মের মিল আছে। তো দেখতে পাচ্ছি যে এইভাবে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, অর্থাৎ আস্তে আস্তে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বাড়ছে এবং একটা নির্দিষ্ট সময় পরে আবার ঘুরে যখন প্রথমে আসছে তখন কিন্তু আগের যে মৌলটা ছিল সেই মৌলটার সঙ্গে ধর্মের মিল পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি মৌলের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গে বোরনের মিল পাওয়া যাচ্ছে, সিলিকনের সঙ্গে কার্বনের মিল পাওয়া যাচ্ছে, ফসফরাসের সঙ্গে নাইট্রোজেনের পাওয়া যাচ্ছে। তার মানে এদের ধর্মগুলো কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাতে থাকি তাহলে কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে, অর্থাৎ আবার তাদের ধর্মগুলো কিন্তু ফিরে ফিরে আসছে। এটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায়সূত্র। ভৌত ধর্মগুলোর মধ্যে কোন কোন ধর্ম, যেমন পারমাণবিক আয়তন, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই সমস্ত। যেমন লিথিয়ামের পারমাণবিক আয়তন অবশ্যই সোডিয়ামের অনেকটাই বেশি, কিন্তু তবুও অনেকখানিক মিল পাওয়া যাচ্ছে। এছাড়া যেমন ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই সমস্ত ব্যাপারে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের যোজ্যতা, তারপরে ধাতব ধর্ম, এরা ধাতু না অধাতু, এই সমস্ত গলনাঙ্ক বেশি, এদের ধাতুগুলোর গলনাঙ্ক খুব বেশি। তো সুতরাং এইভাবে কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি যখন মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছি এবং সাজাতে সাজাতে কিছু সময় পরে আবার তাদের ধর্মগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। তো এটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্র যদিও এখানে প্রথম দিকে কিছুটা
উপকার পাওয়া গেছিল, অর্থাৎ মৌলগুলোকে এভাবে সাজানোর পরে আমরা কি কি এখান থেকে লাভ, আমরা এখান থেকে কি কি পাচ্ছি, আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই পিরিয়ডিক টেবিলটা দেখে, অর্থাৎ পর্যায় সারণীটা দেখে আমরা এখান থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের প্রত্যেকের ধর্ম অনেকটা একই রকম হবে। প্রত্যেকেই ধাতু, এরা প্রত্যেকেই ধাতু, এদের প্রত্যেকের যোজ্যতা 1, এদের প্রত্যেকের কিন্তু গলনাঙ্ক অনেক বেশি। আর তারপরে এরা ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো এদের আছে এবং তাদের ধর্মগুলো অনেকটা একই রকমের। এরপর আসছে বি গ্রুপের মধ্যে আছে তামা আছে, সিলভার আছে, গোল্ড আছে, তামা, রূপা এবং সোনা। আমরা জানি যে এগুলোকে বলা হয় নোবেল মেটাল। এরা খুব শক্ত হয়, এরা সহজে তাড়াতাড়ি কিন্তু অন্যদের সঙ্গে বিক্রিয়া করে না। এবং তামা, রূপা, সোনা প্রকৃতিতে কিন্তু এরা খুব স্থায়ী হয়। এদের ধর্মের মধ্যে আমরা কিন্তু অনেক মিল পাচ্ছি, কপার, সিলভার এবং গোল্ড। তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম প্রত্যেকের যোজ্যতা 2, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এদের ধর্মের মধ্যে মিল আছে। এরপরে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম এদের ধর্মের মধ্যে মিল আছে। এবার ডান দিকে যারা আছে তাদের ধর্মের মধ্যে মিল আছে। সুতরাং আমরা এই পিরিয়ডিক টেবিল থেকে, অর্থাৎ এই পর্যায় সারণী দেখে কিন্তু আমরা কোনো একটা মৌলকে যদি হঠাৎ করে দেখি তাহলে সেই মৌলটার ধর্ম কেমন হবে, যে ব্রোমিনের, যেমন এখানে ব্রোমিন আমরা দেখছি, এই ব্রোমিনের ধর্মটা কেমন হবে সেটা কিন্তু আমরা যদি ক্লোরিনের ধর্ম জানি, ফ্লুরিনের ধর্ম জানি, সেখান থেকে কিন্তু আমরা অনেকখানি বলে দেবো যে ব্রোমিনের ধর্মটা কেমন হবে, আয়োডিনের ধর্মটা কেমন হবে। সেটা কিন্তু আমরা ক্লোরিন বা ফ্লোরিন, ব্রোমিন এদের ধর্ম যদি আমরা জানি তাহলে আমরা আয়োডিনের ধর্মটাও কিন্তু বলতে পারবো। সুতরাং এরা প্রত্যেকেই অধাতু, প্রত্যেকের যোজ্যতা 1 এবং এরা ধাতব হেলায় ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এরা নেগেটিভ আয়ন তৈরি করে। এরকম অনেক ধর্ম আছে যে ধর্মগুলো অনেকটা একই রকমের এদের। তো পর্যায় সারণীর এটাই হচ্ছে পর্যায় সারণীর লাভ। আমরা একটা বিভিন্ন মৌলগুলোকে এভাবে সাজিয়ে রেখে তাদের ধর্মের মধ্যে আমরা কিন্তু মিল খুঁজে পাচ্ছি। সুতরাং কোনো একটি মৌলের একটা বা দুটো মৌলের ধর্ম যদি আমরা জানি তাহলে বাকি মৌলগুলো তো আমরা বলবো যে এই মৌলগুলোর ধর্মটা ঠিক ওই মৌলগুলোর মতোই হবে। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু কিছু আমরা লাভবান হলেও অনেক ক্ষেত্রে কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে অনেক ত্রুটি পাওয়া যায়। যেমন মেন্ডেলিভের পর্যায় সারণীতে তখন নিষ্ক্রিয় গ্যাস, পরবর্তীকালে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে রাখা হয়েছে, যদিও এছাড়া অপেক্ষাকৃত কম পারমাণবিক ভরবিশিষ্ট মৌল যেগুলো আছে, আমরা আগের পর্যায়ে পিরিয়ডিক টেবিলটা দেখি, এটা দেখি অপেক্ষাকৃত কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে তুলনামূলকভাবে বেশি পারমাণবিক ভরযুক্ত মৌলের পরে স্থান দেওয়া হয়েছে। যেমন এই যে আর্গনের কথা যদি আমরা ভাবি, আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40, কিন্তু পটাশিয়ামের হচ্ছে 39.1, কিন্তু এখানে তো তাহলে মিলল না। আমরা এখানে যতগুলো মৌলকে সাজিয়েছি কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে প্রথম এই মৌলটার সঙ্গে বাম দিকের মৌলটার থেকে ডান দিকের মৌলটার পারমাণবিক ভর বেশি, 39, 40, 45, 47, 50, 52, 54, 55 এইভাবে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে 35.5 হলো এবং তারপরে 40 হয়ে গেল, 40-এর পরে 39, 40-এর পরে তো 39 হবে না, 39টা আগে হবে, পরে হবে 40। তো সুতরাং এখানে কিন্তু মেন্ডেলিভের পর্যায়ে যে সূত্র আছে, পারমাণবিক ভরগুলো ক্রমান্বয়ে সাজাতে হবে, অর্থাৎ কম পারমাণবিক ভর যেগুলো আছে সেগুলোকে আগে রাখতে হবে এবং বেশি পারমাণবিক ভর যেগুলো সেগুলোকে পরে রাখতে হবে। এখানে এদিকে ঠিক আছে, যেমন এখানে হাইড্রোজেনের 1 ছিল, হিলিয়ামের 4 হয়েছে, তারপরে লিথিয়ামের 6 হয়েছে, এভাবে আস্তে আস্তে বেড়েছে। এখানে ফ্লোরিনের 19 হয়েছে, 19, নিয়নের 20 হয়েছে, তারপরে 23 হলো, এই পর্যন্ত ঠিক হলো। কিন্তু আর্গনের 40, পটাশিয়ামের 39 হয়েছে, তার মানে এটা কিন্তু মিলল না।
এরপরে আসছি কোবাল্টের ক্ষেত্রে। কোবাল্টের এখানে 58.9 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিকেলের হচ্ছে 58.7। আগে নিকেল রেখে পরে কোবাল্ট রাখা উচিত ছিল পর্যায় সূত্র অনুযায়ী। নিকেলটাকে আগে রাখতে হতো, কোবাল্টটাকে পরে রাখতে হতো, কিন্তু এখানে 58.9 মানে 59ই ধরা যেতে পারে, কিন্তু কোবাল্টটাই কিন্তু আগে রাখা হয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সূত্রের চাইতে বেশি যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সারণীতে রাখছে সেই মৌলগুলোর ধর্মের সঙ্গে মিল আছে কিনা সেটা কিন্তু বেশি গুরুত্ব পেয়েছে। অর্থাৎ আর্গনটাকে এদিকে 40 এই সব জায়গাতে না রেখে এখানে কেন রাখা হয়েছে? কারণ আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এবং নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন এদের সঙ্গে এদের ধর্মের মিল আছে। সুতরাং এই মিলের কথাটা ভেবে ধর্মের মিলটাকে বেশি গুরুত্ব দিয়ে একে কিছুটা হেরফের কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে করা হয়েছে, কিন্তু যদিও পর্যায় সূত্রের সঙ্গে এর কোনো মিল নেই। এরকম আরও আছে, টেলুরিয়াম আছে, টি, এরকম অনেক আছে, খুঁজলে অনেক পাওয়া যাবে এরকম। তো আইসোটোপগুলি, এছাড়া আমরা জানি যে মৌলগুলির কোনো একটি মৌলের অনেকগুলো করে আইসোটোপ থাকে, যেমন কার্বনের বেশ কয়েকটা আইসোটোপ আছে। আইসোটোপগুলোর ক্ষেত্রে কি হয়? আইসোটোপগুলোর ক্ষেত্রে তাদের পারমাণবিক ভর কিন্তু আলাদা থাকে। আইসোটোপগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর কিন্তু তাদের আলাদা থাকে, কিন্তু তবুও তাহলে আইসোটোপ এখানে কার্বনের 12 আছে, এই কার্বনটার 12 আছে, এমনও কার্বন আছে যার পারমাণবিক ভর 13 আছে, তাহলে কার্বনের পরে এখানে 13 রাখা উচিত ছিল। 14 পারমাণবিক ভর বিশিষ্ট কার্বনও আছে, তাহলে সেই কার্বনকে কোথায় রাখবো? নাইট্রোজেনের সঙ্গে রাখতে হতো, কিন্তু না, কার্বনের যতগুলো আইসোটোপ আছে প্রত্যেকের ধর্ম যেহেতু একই, সুতরাং সমস্ত আইসোটোপগুলোকে কিন্তু কার্বনের সঙ্গেই রাখা হয়েছে, তাদের পারমাণবিক ভর অনুযায়ী রাখা হয়নি। ভর অনুযায়ী আস্তে আস্তে বাড়ছে, সেভাবে অন্য শ্রেণীতে রাখবো সেটা কিন্তু করা হয়নি, এখানে ধর্মটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আবার আইসোবারগুলোর কথা যদি বলি, আমরা জানি যে আইসোবারগুলোর কিন্তু পারমাণবিক ভর এদের সমান, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। যেমন কার্বনের একটি আইসোটোপ এবং নাইট্রোজেনের 14, আর কার্বনের একটি আইসোটোপ যা 14 আছে, দুজনের কিন্তু পারমাণবিক ভর সমান, কিন্তু তাদেরকে একই গ্রুপের মধ্যে রাখা হয়নি, কারণ আইসোবারগুলোর ভর যদিও এক হলেও কিন্তু তাদেরকে একই স্থানে রাখা হয়নি। আরেকটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেনকে কোথায় রাখা হবে। হাইড্রোজেনকে 1 নাম্বার গ্রুপের মধ্যে রাখা হয়েছে ঠিকই, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে বাকি যে মৌলগুলো আছে তাদের ধর্মের সেরকম কোনো মিল নেই, শুধুমাত্র যোজ্যতায় মিল আছে। হাইড্রোজেনের যোজ্যতা 1, বাকি যে মৌলগুলো আছে তাদের যোজ্যতা 1, কিন্তু হাইড্রোজেন অধাতু, বাকি যে মৌলগুলো আছে তারা ধাতু। হাইড্রোজেন গ্যাস, বাকি সবাই কিন্তু কঠিন। সুতরাং হাইড্রোজেনকে কোথায় রাখা হবে, হাইড্রোজেনের অবস্থানটাও কিন্তু পরিষ্কার নয়। এরপর 8 নম্বর গ্রুপে অনেকগুলো মৌলকে একই গ্রুপের মধ্যে রাখা হয়েছে। আয়রন, কোবাল্ট, নিকেল এদেরকে একটা শ্রেণীর মধ্যেই রাখা হয়েছে, যদি এদের ধর্মের সঙ্গে কোনো মিল এবং পারমাণবিক ভরও কিন্তু আলাদা, তবু এদেরকে 8 নম্বর গ্রুপের মধ্যেই রাখা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে যদিও আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে কিছুটা আমরা মৌলগুলির ধর্ম সম্বন্ধে কিছুটা প্রেডিক্ট করতে পারছি, কিন্তু তবুও কিন্তু অনেক ঘাটতি থেকে গেছে। সুতরাং এই সমস্ত ঘাটতিগুলো যখনই আসছে তখনই কিন্তু সেই পর্যায় সারণীটা সম্পূর্ণরূপে নিখুঁত বলা যেতে পারে না, এবং সমস্ত মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। সেজন্য আস্তে আস্তে এই পর্যায় সারণীটাও কিন্তু আজকাল ব্যবহার করা হচ্ছে না, এবং আর অনেক ভালো পর্যায় সারণী
আজকাল ব্যবহার করা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যেটার ভিত্তি কিন্তু পারমাণবিক ভর নয়, এবং সেটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপরে বা পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে কিন্তু সেখানে মৌলগুলিকে সাজানো হয়েছে, এবং সেটা আরও অনেক বেশি নিখুঁত হয়েছে। সুতরাং আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পড়ব। সবাইকে ধন্যবাদ।